মর্নিং অক্সিজেনাস নোনতা বিস্কিট। আজকে এটাই আমার জল খাবার, নোনতা বিস্কিট আর অ্যাজ ইউজুয়াল গ্রিন টি নিয়ে চলে আসলাম। মাঠ সব কাজ না, সকালের কাজটা করে দিয়ে আসলাম। মা আজকে ব্রেড খেতে চেয়েছেন, তাই জন্য আজকে দিদি জল খাবার করবে না মায়ের। আমি মাকে ব্রেড দিয়ে আসলাম, একেবারে দিয়ে আসলাম। আমি তো যাই সকালবেলাটা দিদি যেতে পারে না, তো সকালবেলায় গিয়ে আমি আজকে মুখ টুক ধুয়ে দিলাম, গ্যাসের ওষুধ খাইয়ে দিলাম, বিস্কিট দিলাম, চা খেলো না। আর ব্রেড দিয়ে আসলাম, মেয়েকে যা টিফিন দিয়েছি সেটাই। কিন্তু আমার ভয় লাগে, মা ব্রেড বাটার খেতে চেয়েছিল, এবার ব্রেড বাটারই গ্রিস করে দিয়েছি, ওর মধ্যে একটুখানি মানে হে ভগবান, দেখ সামান্য ওই এগ মেয়োনিজ যেটা মেয়েকে দিয়েছি, সামান্য ওই এগ মেয়োনিজের মিক্সচার মিশ্রণটা, সেটা মায়ের পাউরুটির মধ্যে দিয়েছি। জানি না, মা তো হয়তো বলবে এ কী দিয়েছিস, আমার ভালো খাইনি। যাই হোক, আজকে মার জামা কাপড় ছাড়াতে হয়নি, যেহেতু মা বলো রাতেই ছেড়েছি, তাই জন্য আর আজকে সকালে ছাড়াস না। কারণ দিদি ম্যাক্সি ফ্যাক্সিগুলো মিথ্যা কথা বলবো না, দিদি করছে ম্যাক্সিগুলো, দিদি ধুচ্ছে মায়ের, ম্যাক্সিমামটা দিদি করছে। আমি বেশি করতে পারছি না কারণ আমার শরীরে দিচ্ছে না। তো ম্যাক্সি চালাতে গেলাম, তো বললো না দিদি নিয়ে গেছে ম্যাক্সিগুলো সব, এখনও শোকায়নি, দিদি কেচে দিয়েছে। এটা রাতে যেহেতু চেঞ্জ করেছি সেহেতু তাহলে আর এখন আর ম্যাক্সি চেঞ্জ করতে হবে না। হ্যাঁ, বলতে বলতে মা কেঁদে দিয়েছে যে আমি তো ভাবিনি আমার এরকম অবস্থা হবে বলে। সে কান্না, আর কি করবো, আমার ডেলি এই কান্না মায়ের আর ভালো লাগছে না। আমারও দুর্ভোগ, সাথে সাথে তোদেরও দুর্ভোগ, এই সমস্ত বলছে। তো হঠাৎ করেই আমার তখন আমার বাবার কথা মনে পড়ে গেল। আমার বাবা, আমি বলে তোমাদের বলে কি, আমার বাবা এতটুকু ভোগায়নি, এতটুকু না। বাবা এক মাস, বাবা তো রোজ বাজার যেত, ডেলি, পকেটে টাকা থাকুক চাই না থাকুক, বাবা বাজারের তলিটা হাতে করে রোজ সকালবেলা কিন্তু বাবা বাজার যেত, এবং বাজার কিন্তু ভোরেই নিয়ে আসত। এরকমই মার্চ মাসে, তারিখটা আমার মনে নেই, বাবা বাজার করতে গেছে। তো বাবা বাজার করতে 3 নম্বর রেলগেটের ওপারে। তো রেলগেটের ওপারে, রেলগেটে ক্রস করার সময় বাবার পায়ে লেগেছিল, পায়ে লাগাতে বাবা পড়ে গেছিল। আবার রেলগেটের সব লোকরা ধরাধরি করে, সবাই তো বাবাকে চেনে, বাবাকে দিয়ে গেছিল বাড়িতে। সেই যে বাবা বিছানায় শুলো, বিছানা ধরলো, বাবার পা ফুলে ঢোল হয়ে গেছিল, পড়ে গেছিলো। বাবার কিন্তু কোনো কিডনি নষ্ট হয়েছিল। এবার সেই যে পড়ে গেল, বাবা না করে পটি, সেই পটি বন্ধ, হিসু করতো কৌটোতে। আর এইগুলো কিন্তু আমরা করিনি, আমার মা কাচাতো সেই সময়। হিসুর কৌটোটা মা ফেলতো, মা ধুতো। তো রাগারাগি মা করতো যে তুমি একটুও চেষ্টা করছো না নিজে থেকে দাঁড়ানো, নিজে থেকে হাঁটার চেষ্টা করছো না। সত্যি কথা বলতে তখনকার পরিস্থিতি আরও খারাপ ছিল, বাবার সময় আমাদের পরিস্থিতি আরও খারাপ ছিল। মানে বাবা পড়ে আছে, বাবাকে যে ডাক্তার দেখাবো সেটা ভাবিনি, যে ভেবেছি বাবা তো পড়ে গেছে। আর দিদি তখন আমাদের এখানে থাকতো না, তখন তো এই বিল্ডিংটা হয়েছিল না, তখন আমরা একটা অ্যাসবেস্টার শেডে বাড়িতে থাকতাম, একটা রুম, আমি, দাদা, মা, আমার মেয়ে,
বাবা। আর দিদি থাকতো আমাদের বাড়ি থেকে 2টো অটোর ডিস্টেন্সে দিদি থাকতো। তো বাবা পড়ে গেছে, বাবা কেন চেষ্টা করছে না উঠে দাঁড়ানোর, সেটা আমরা এখনও মানে খতিয়ে দেখিনি। যাই হোক, মা এরকম যথারীতি বাবা কৌটোর মধ্যে হিসু করতো, মা ফেলতো, এরকম করে সারাদিন ধরে বাবার হিসু ফেলতো, করতো, কম মা প্রচুর করেছে। এরম করে একটা মাস গেল এবং বাবা পটি করছিল, টোটাল বাবার পটি বন্ধ। আর রান্না বান্না করলেই বাবা সকালবেলা বলতো খাবো, দুপুরবেলা হলেই বাবার আর খেতে পারতো না, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছিলো, খেতে চাইতো না, মা রেগে যেত, খাচ্ছ না কেন। এখন বুঝি যে শরীর খারাপ যদি থাকে তখন কি খেতে ইচ্ছা করে? এই সামান্য আমাদের যদি গ্যাসের প্রবলেম হয় তখন বিশ্বাস করো খাওয়ার কোনো ইচ্ছা থাকে না। আর এখন তো আমার এমন অবস্থা হয়েছে, মেয়ের সাথে খেতে খেতে, অবেলায় খেতে খেতে আমার প্রবলেমটা এই হয়ে গেছে যে আমি দাঁড়াও, প্রেশার কুকার সিটি পড়ে গেছে। হ্যাঁ, তো মেয়ের সাথে খাওয়াটা এমন অবস্থা হয়েছে যে একসাথে খাওয়াটা এতটাই অভ্যস্ত যে আমার একলা একলা খেতে ইচ্ছা করে না। তো মাঝখানে একলা একলা খাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু হয়নি। তো আবার ওর সাথে খাওয়া শুরু করেছি, কিন্তু খেলে কী হবে, বিকেলে খেলেই আমার শরীর খুব খারাপ লাগছে, একদম ভীষণ খারাপ লাগছে। তখন আর রাতে খেতে ইচ্ছা করছে না, অম্বল হয়ে যাচ্ছে, গ্যাস হয়ে যাচ্ছে। তা আমাকে মেয়ে বকাবকি করেছে, বলেছে আজকে থেকে তুমি কিন্তু আমার জন্য ওয়েট করবে না, তুমি তোমার মতন 1:30 থেকে 2টোর মধ্যে তুমি কিন্তু খেয়ে নেবে। তো তাই বলছি যে শরীর খারাপ লাগলে, বাবারও প্রবলেম ছিল গ্যাসের। তো বাবা বেলা হলে বাবা খেতে চাইতো না, আর মাসে যাচ্ছে তাই করতো। তো এই করে একটা মাস চলছিল। একটা মাসের মাঝখানে, এই মার্চ কমপ্লিট হওয়ার আগেই বাবা পটি করছে না। তো আমরা যে ডাক্তার দেখিয়েছিলাম, নাম নিচ্ছি না তার, মানে আমাদের যে ডাক্তার আমরা এখন দেখাই, যে ডক্টর, সেই ডক্টরকে নাম, আরেকটা ডাক্তার আছে। তো সেই ডাক্তারকে দেখালাম, সে ডাক্তার আসলো, মানে বাড়িতেই ভিজিট করলো। ডুজ দিল, ডাইরেক্ট ডুজ একটা এরকম প্লাস্টিকের মতন একটা, যেমন জেলি বেলি থাকে না নানান রকম শেপের, ট্রান্সপারেন্ট ইয়ের মধ্যে, হাতির শেপ, এর শেপে জেলি বেলি থাকে, সেরকম ডুজ এরকম একটা রকম চওড়া প্যাকেটের মধ্যে ডুজ, আর সরু মতো নিয়ে ডুজটা তোমার পিছনে ঢোকাতে হবে, সেটা কাট করতে হবে আমাদেরই। আমার মনে আছে আমিও ঢুকিয়েছি বাবা যখন গিয়ে পটিতে বসে যায়, তখন আমাদের পটিটা কীরকম ছিল বলো তো, মানে ধরো একটা চাতাল, মানে একটা সিঁড়ি দিয়ে উঠে চাতাল, মানে আমাদের ঘর, তারপরে বারান্দা দিয়ে বাইরে বেরিয়ে সিঁড়ি দিয়ে উঠে একটা চাতাল মতন, কলতলা মতন। ওই কলতলার তোমার বাঁ দিকটা ছিল বাথরুম, ছোটো বাথরুম, বাথরুম, আর কলতলার ডান দিকটা মানে অনেকটাই, মানে ডান দিকে তোমার হলো পটি, মানে পটির একটা আলাদা রুম ছিল আর কি, শুধু পটি, ওটা সিঁড়ি দিয়ে উঠে পটি যাবে। ওই আগেকার দিনে বাড়িতে ছিল না, দেখবে যে পটির রুম আলাদা, ওয়াশরুম আলাদা, পটির রুম সিঁড়ি দিয়ে উঠে দরজা লাগানো, একটা দরজা খুললে পটি দেখা যায়, এরকম একটা আর কি, বুঝতে পেরেছো তো? তো সেই পটিতে বাবা বসলো, আমি সেই ডুজ, এই সমস্ত জিনিসগুলো খুবই চাপের। তখন তো আর গ্লাভসও না, ইয়েও না, এখন যেমন ডাক্তার, যখন আমার মা পটি করছে না বলে ডাক্তার বলেছে ডুজের ব্যাপারে, সেখানে গ্লাভস আছে, তারপরে ফিঙ্গার গ্লাভসও আছে, এত কিছু তো জানতাম না। যাই হোক, সেই সময় ওইভাবে বাবাকে পটি করানো হয়েছিল। যাই হোক, যথারীতি সেই সময় খুব পপুলার একটা সিরিয়াল হতো, কাহানি ঘর ঘর কি, আর কিউকি সাস ভি কভি বহু থি, তো আমরা কাহানি ঘর ঘর কিটা খুব দেখতাম। তো মনে পড়ে আমার যে বৃহস্পতিবার দিনকে আমার বাবার না আগে 10টা করে রুটি খেত। আমাদের স্টিলের একটা রুটির ডাব্বা আছে, এখনও আছে মানে মায়ের কাছে। সেই খাওয়া পড়ে গিয়ে পড়ে বাবা 1টা 2টো এরকম রুটি খেত। যে বাবা খাওয়া বন্ধ করে দিয়েছিল মার্চে, আমার মা বকাবকি করতে, তুমি খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছ, জল খাচ্ছ না, তার মানে কি পটি যাবার ভয় বা হিসু যাবার ভয়? তারপর সারাদিনে মা যখন যাচ্ছে তাই করতো, তারপরে দিনের বেলাটা বাবা কি করতো, ওই চটিটা হাতের মধ্যে নিত, হাওয়াই চটি হাতের মধ্যে নিয়ে বাবা এরকম হামাগুড়ি দিয়ে, মানে পা ঘষে মানে পেছন ঘষে বাবা
ওই ঘর থেকে বারান্দা, বারান্দা দিয়ে ওই রকম করে গিয়ে চাতালে গিয়ে বাবা ইস্যু করতো, বুঝতে পারছো? কিন্তু রাতের বেলায় বাবা আর বেরোতো না, রাতের বেলা বাবা কৌটোতে করতো, সেটা এন্ডের দিকে, মানে মার্চের এন্ডে। যাই হোক, এরকম করে পটি করানোর অনেক রকম মানে স্ট্রাগল চলে। তো এই সিরিয়ালটা আমরা সবাই মিলে দেখতাম, রাত্রি 10টা থেকে শুরু হতো, সেই সময় আমরা খেতাম আর ওই সিরিয়াল দেখতাম। তো সেটা কোনো এক বৃহস্পতিবারের কথা বলছি, 3rd of April। সুন্দরভাবে বাবা বসে, মাটিতে বসে, আমরা তো মাটিতেই খেতাম, এখনও যদিও মাটিতেই খাই, মানে মাটি অথবা বিছানা, মাটিতে বসে বাবা খেলো, সিরিয়াল দেখলো, সিরিয়াল নিয়ে কত আলোচনা করলো আমাদের সাথে, হাসাহাসি করলো। বাবা রুটি খেলো চেয়ে, যেখানে বাবা একটা রুটিও প্রপারলি খাচ্ছিল না, সেখানে মায়ের কাছ থেকে চেয়ে 2-3টে রুটি খেলো। বাবা না গুড় মানে মিষ্টি খেতে এত ভালোবাসতো, কোনো মিষ্টি তো কিনতে পারতো না, তাই জন্য তোমার গুড়, পাটালি, চিনি ডালা, নকুলদানা, বাতাসা, এগুলো। তো রাতের দিকে বাবা, মানে শেষের দিকে বাবা ওগুলো খাচ্ছিল না। আমার কাছে একবার অবশ্য সোনপাপড়ি খেতে চেয়েছিল, কিন্তু সেটা আর আমার সুযোগ হয়ে ওঠেনি যে বাবাকে আমি সোনপাপড়ি কিনে দেবো। বাবা সোনপাপড়িটা ভীষণ ভালো খেত। তো যাই হোক, ওই চিনি ফিনি খেলো, দেখলাম দলাখানেক চিনি খেলো, যেটা কদিন খাচ্ছিল না। তো আমি আবার মাকে বললাম, মা বাবা মনে হয় শরীর ভালো হয়ে যাচ্ছে, ইশারায় বললাম। তারপর যথারীতি বাবা শুয়ে পড়লো। পরের দিন সকালবেলা 4th of April নতুন সেশন শুরু, আমাকে টিউশন করতে যেতে হবে। মানে ফাইনাল এক্সামের পরে তো আমি আর টিউশন করতে যেতাম না, একবারে সেশন, স্কুল খুলবে আমি পড়াতে যাব, এরকমই একটা ব্যাপার ছিল। তো 4th of April থেকে আমার পড়ানো ছিল। এবার স্কুল খুলবে মানে কি, স্কুল তো খুললে 10-12 তারিখে, আমি তার আগে কদিন আগে থেকে শুরু করি। তো 4th of April আমি তা চিন্তা করলাম, যেহেতু স্কুল তখন ছুটি, তো আমি সকালবেলায় পড়িয়ে আসি। তো তখন আমি পড়াতে যেতাম ছাতাকল, মানে দমদম ছাতাকল, কেউ চেনো কি না জানি না, যারা এখানকার লোক তারা চিনবে। পাশাপাশি 2 ভাইয়ের 2টো মেয়েকে পড়াতাম, স্টিফেন্সে পড়তো দুজনেই, রিয়াঙ্কা রয় আর ছিল তোমার, ওর নামটা ভুলে যাচ্ছি, আনিশা রয়, রিয়াঙ্কা রয় আর আনিশা রয়। তো আমি জানি 2টো টিউশন করে আমার বাড়ি ফিরতে 11টা 11:30 হয়ে যাবে, আমি 7:30টার মধ্যে ঢুকে গেছিলাম। বাবা ভালো, আমি বাবাকে সকালবেলায় আমি ঢোকার আগে, মানে আমি বেরোবো ফার্স্ট দিন পরীক্ষার, মানে রেজাল্ট বেরিয়ে গেল, মানে সেশন শুরু, মানে এপ্রিল মাসে আমি ফার্স্ট পড়াতেই যাচ্ছি। তো তার আগেই বাবা পটিতে গিয়ে বসেছে। এবার পটিতে গিয়ে বসে গিয়ে মা চাতালে কলতলায় বাসন মাজতো, মা দেখি বক করছে, আমি সবে ঘুমেতে করেছি, আমি তৈরি হবো, তার আগে তো বাথরুম যাবো, নেই কী নাম, আমি বললাম বক করছে কেন, যে দেখ তোর বাবা পটি করে দিয়েছে। এখন দেখলাম বাবা, মানে তখন তো আমাদের ইন্ডিয়ান পটি, তো পায়ের কাছে পটি পড়ে আছে। আমার তো প্রচণ্ড, তখন আমার একটা জিনিস, আমার চোখটা খুললে কিন্তু আমার পটি পায়, এটা এখনও পর্যন্ত সেই একই জিনিস রয়েছে। তো আমার পটি পেয়ে গেছে, তখন আমি কি করব, তখন পরিষ্কার করব, তারপরে জল ঢালবো। আর তখন তো এইরকম না যে কল একদম পটির সামনেই কল, কোনো অসুবিধা নেই, বা পটি শাওয়ার রয়েছে করতে, তখন সেই কল হলো যোজন দূরে, সেখান থেকে জল তুলে এনে আমি তখন ওটার মধ্যেই পটি করে তারপর আমি বেরোলাম। মাই পরিষ্কার করেছিল, আমি পরিষ্কার করতে পারিনি। তো বাবার প্রচুর পটিগুলো কিন্তু ভালো পটি, ভালো মানে নর্মাল মানুষদের পটি। পড়াতে গেলাম, পড়িয়ে যখন বাড়ি ফিরেছি, আমার তখন কিন্তু কোনো ফোন টোন নেই আমার। তো তখন আমি ঢুকছি গেট দিয়ে, আর দোলা, তখন দোলাদের বাড়ি আমাদের বাড়ি একই কম্পাউন্ডের মধ্যে, ঠিক আছে। দোলার সাথে সাথে দৌড়ে এসে গেটটার সামনে আমাকে বলল যে দাদাকে না একটু ডাক্তার, দোলা মানে আমার পিসি, দাদাকে এক্ষুনি তোরা ডাক্তার দেখা। হলো কেন, কী হয়েছে? না দাদা না কালো পটি করছে। তাই? সে কি? গিয়ে দেখি মা আলমারির কাছে ট্যাসান দিয়ে মাটিতে বসে আছে, বাবা জানলার দিকে তাকিয়ে বসে আছে, বাবার লুঙ্গি পরা ছিল, বাবা লুঙ্গি পরত, আর একটা লুঙ্গি দেখি মাটিতে ফেলা, মা কেঁদে দিল, মা কেঁদে দিয়ে বলছে তোর বাবা না কালো পটি করছে। সকালবেলা তো বাবার পটি ভালো দেখলাম, তুই তো কালো পটি করছে, দেখ বলে এই যে লুঙ্গিতে চুপচুপ করছে।
আমি বললাম বাবাকে কিছু খেতে দিয়েছো? তখন বললো যে কি মন হলো সকালবেলা, কোনো দিন তোর বাবা ভাত খায় না, আজকে পেঁপের তরকারি দিয়ে ভাত, বললাম একটু গরম ভাত খাবে? তো বললো হ্যাঁ। তো বাবা পেঁপের তরকারি দিয়ে ভাত খেয়েছে। আমি বললাম ঠিক আছে। এবার তখন আমি কি করব, দিদিটাকে 2 অটো ডিস্টেন্সে, আমি সবে বাড়ি ফিরেছি সেই সময়। দাদা তখন শিয়ালদার ওদিকে মেহতা বিল্ডিংয়ের ওখানে কোথাও কাজ করতো, কোনো মেডিকেল স্টোরে। আমি কি করব বুঝে পাচ্ছি না। দিদিরও তখন কমিউনিকেট করার কোনো ফোন নেই, মানে গিয়ে কথা বলতে হবে না, মানে দিদির বাড়িওয়ালাদের ছিল, ফোন বুথ ছিল। তো আমার তখন মাথায় তখন দিদিকে ফোন করেছি, আর ভোম্বলদা আমার দাদার বন্ধুকে ফোন করেছি যে এরকম এরকম ব্যাপার, এনি হাউ তুমি দাদাকে ফোন করো, মেহতা বিল্ডিংয়ে দাদাকে আসতে বলো, আর দিদিকে আমি ফোন করে দিচ্ছি। এর মধ্যে আমি বললাম বলতে এত দেরি করলে হবে না, দিদিরা আস্তে আস্তে, বউ যে দেরি, দাদাও অনেকটা দূরে চলে গেছে, হয়তো পৌঁছেই গেছে, দাদারও আসতে দেরি হবে, আমি আর তুমি চলো বা ইয়েতে যাই, মিউনিসিপ্যালিটিতে বাবাকে নিয়ে। ভোম্বলদা আসলো, সাথে সাথে আসলো। রিক্সাটা তোমার আমাদের এই গলির মধ্যে দিয়ে ঢুকতো না, তো ওখানটায় রাস্তার মোড়ে রিক্সা, বাবলার দোকানের সামনে রিক্সা, তার কারণে বাবাকে, সে চটি পড়তে পারে না, পা ফুলে ঢোল। আমি বাবাকে নিচে, বাবা চটি পড়ো চটি পড়ো, কোনোরকমভাবে বাবা চটি পড়লো। তখন থেকে মনটা আমাদের খুব ডাকছে। বাবা মায়ের সাথে কোনো কথাও বললো না। আস্তে আস্তে আমাদের সাথে ভোম্বলদার গায়ে ভর দিয়ে বাবা রিক্সায়, আমি হেঁটে হেঁটে গেলাম। হেঁটে হেঁটে যেতে যেতে রাস্তার মাঝখানে দিদির সাথে, দিদি অলরেডি দৌড়ে দৌড়ে তখন আসছে। তো দিদি, আমি হাঁটতে হাঁটতে হসপিটাল গেছি, তখনও দাদা আসেনি। তো এমার্জেন্সিতে বসে আছে, বাবা পা ঝুলিয়ে বসে আছে এমার্জেন্সিতে। এমার্জেন্সি লোকরা তখন সাথে সাথে বললো যে আনন্দ বাগচি আমাদের এখানে ডাক্তার, খুব ভালো ডাক্তার, কার্ডিওলজিস্ট, ওকে রেফার করে দিল। এখন হসপিটালে তো প্রচুর পেশেন্ট থাকে। তো যাই হোক, বাবা পা ঝুলিয়ে বসে আছেন, বাবাকে জড়িয়ে শুধু খুব কেঁদেছি যে বাবা আমাকে ক্ষমা করো। ক্ষমা ইন দ্য সেন্স, তখন এত রাগ হতো না বাবার উপর, আসলে বুঝতে পারিনি যে বাবার ভিতর এত কষ্ট ছিল। রাগ হতো এই কারণে যে বাবা শুধু শুধু শুয়ে আছে, বসে আছে, কোনো কাজ করছে না, বাবার হাঁটছে না, চলছে না, বাবাকে একদম শুয়ে পড়লো, কিন্তু বাবার যে ভিতরে এত কষ্ট ছিল বুঝিনি আমরা। তো আনন্দবাগচিকে সাথে সাথে টিকিট করে আনন্দবাগচিকে দেখানো হলো। এর মধ্যে দাদাও চলে আসলো। আনন্দবাগচি বলছে এটা আপনারা তো শেষ করে নিয়ে এসছে। কী দেখে বললো, তখন তো কোনো টেস্ট না, আনন্দবাগচির সাথে সাথে রেফার করে দিল মেডিকেল কলেজ। তখন আমার মেয়ে ছোট, দিদির ছেলে আর আমার মেয়ের মধ্যে 7 মাসের ডিফারেন্স। যাই হোক, এনিওয়েজ মেডিকেল কলেজে রেফার করে দিল, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিল ভোম্বলদা কাউন্সিলরকে দিয়ে। দিদি বললো বোন আমরা সবাই মিলে চলে গেলে তো হবে না, আমি, ভাই, ভোম্বল বাবাকে নিয়ে যাচ্ছি। বাবা শুধু বলছে যে ওষুধ ফষুধ নিয়ে নিয়েছো তো, আমি ঠিকঠাক ওষুধ খাবো, বাড়ি চলো। বাবা হসপিটাল যেতে চাই, হসপিটাল চলে গেল। মার কাছে যখন আমি ফিরলাম, মাকে বললাম মা বাবাকে হসপিটালে, তো মা বুঝিয়েছে হসপিটালে দিয়েছি। সারাটা দিন কি গেছে আমাদের বলতে পারবো না। মামাই মামাই বাবাকে দা বলে ডাকতো, দা কোথায়, তখন তো অত বুঝতো না। 2003 সালে ঘটনা বলছি, সবে মামাই ক্লাস 1-এ ভর্তি হয়েছে, স্কুল চালু হয়নি তখন। তো রাত্রেবেলায় 9:30টার সময় দিদি এসছে। এদিকে আমাদের তো ফোনের কোনো ইয়ে নেই। হঠাৎ করে আমার পিসির দেওর জানলার কাছে এসে বললো কিছু কাপড় চোপড় দে। বললাম কিছু কাপড় চোপড় মানে, না আমাদের তো তখন ফোনের কানেকশান নেই, পিসির দেওরের কাছে ফোন ছিল, যে না এরকম ফোন করেছে সোমা যে অনেক কাপড় চোপড় লাগবে। তো কাপড় চোপড়, মায়ের শাড়ি ফাড়ি সমস্ত, বাবার
লুঙ্গি ফুঙ্গি এগুলো সমস্ত দিয়েছে। রাত্রির বেলায় 9:30টার সময় দিদি এসছে, সেই সকালবেলা বেরিয়েছে দিদি, রাত্রি 9:30টার সময় এসছে বিধ্বস্ত অবস্থায়। দাদা আসেনি, আমাকে শুধু দিদি বলল আলাদা করে, বোন সত্য করে নাও, বাবা কিন্তু আর ফিরবে না। যাই হোক, এটা বলার জন্যে যে বাবা 4 এপ্রিল শুক্রবার দিন হসপিটালে গেল, দিদি বলল বাবা, তারপরেই নাকি বাবার কথা জড়িয়ে যাচ্ছিল অ্যাম্বুলেন্সে নিয়ে যেতে গিয়ে। বাবা কাশতে এমন কাশি দিয়েছে, রক্ত ফিটকি দিয়ে বেরিয়েছে, সেই তাই কাপড় চোপড়, বাবার এত রক্ত বেরোচ্ছিল, ওদিক দিয়ে পেছন দিয়েও রক্ত বেরোচ্ছে, সামনে দিয়ে কাপড় চোপড় ওই কারণে লাগছিল। অত কাপড় আমরা তো তখন কাপড় নিয়ে যাইনি, বোঝেনি। আর বাবা নাকি কথা নাকি জড়িয়ে গেছিল। বাবা বলছে কি যে বলেছে নাকি, দিদি বলছে আমি কিছু বুঝতে পারছিলাম না বাবা কি বলছে। তারপর বাবা শুধু শুধু পড়ে যাচ্ছিল বলে বেডটা যেটা, সেটা একটা ওই যে খাঁচার মতন হয় না, উপরে তুলে দেয় সেরকম। আমি মাকে কিছু বলিনি, মাকে শুধু বললাম মা বাবা ভালো আছে, চলো খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করলাম, টিভি দেখলাম, ব্যাস। শুক্রবার দিন বাবা ভর্তি হলো, বাবা কোমায় তখনই চলে গেছে, বেলার দিকেই বাবা কোমায় চলে গেছে। তারপরে বেড পাচ্ছিল না, দিদি বলছে আমি কি করেছি বেডের জন্যে, সে বেড ধরে আঁকড়ে পড়ে আছি, না বেড দেবো না, এরকম তো সরকারি হসপিটালের অবস্থা। শনিবার মাঝখানে রবিবার দিন সকালবেলা বাবা মারা গেছে। অ্যান্ড বাবা কিচ্ছু বোঝেনি। আমরা যে গিয়ে শনিবার দিন যখন কান্নাকাটি করছি, তখন হাউস সার্জনগুলো বলছে কান্নাকাটি করছেন কিসের জন্যে, উনি কিচ্ছু টের পাচ্ছেন না, উনি অলরেডি রওনা দিয়ে দিয়েছে। এত বাবার সুন্দর মৃত্যু হয়েছে, ভাবা যায় না। মানে এটাই এখন বললাম তোমাদেরকে যে মা দেখো, মায়ের কত কষ্ট, মাকে কত কষ্ট দিচ্ছে, ভিতর তো তার খুব কষ্ট হচ্ছে, বলো, হেল্পলেস তো সে, যা কিছু করবে চলবে তো আমাদের মুখের উপর তাকিয়ে। দিদি নো ডাউট করছে, ফিজিক্যালি প্রচুর করছে, আমি ফিজিক্যালি করতে পারছি না। আমি যতটা পারবো ইকোনমিক্যালি করবো, আমি দিদিকে বলেইছি আমি টাকা পয়সা দিয়ে করতে পারবো, কিন্তু আমি আমার শরীর দিয়ে করতে পারছি না। যাই হোক, এটুকুনি বলা। লাভ ইউ অল।